ওয়ান জিরো অ্যাকশন। আসসালামু আলাইকুম, পাশকারী ম্যানেজমেন্ট অ্যান্টিবায়োটিকে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সাইফ। আজকে আমরা পড়বো ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, যৌথ মূলধনী ব্যবসায়। তো চলো আর দেরি না করে আমরা আমাদের পড়াশোনায় চলে আসি। যৌথ মূলধনী ব্যবসায় কি, এই ডেফিনেশন আমার লাগবে না ভাই, এই ডেফিনেশন আমার পরীক্ষায় আসবে না। চলো আমরা পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো পড়ি। সো প্রথমে আসবে কোম্পানি আইন। বাংলাদেশে কত সালের কোম্পানি আইন প্রচলিত? 1994 সালের কোম্পানি আইন প্রচলিত। তাহলে আমাদের প্রশ্ন যদি আসে বাংলাদেশে কত সালের কোম্পানি আইন প্রচলিত? 1994 সালের। আচ্ছা, কৃত্রিম ব্যক্তিসত্তা। আচ্ছা, কোম্পানি হচ্ছে একটা কৃত্রিম ব্যক্তিসত্তা হোল্ড করে। কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে আমরা কি বুঝি? ব্যক্তি না হয়েও ব্যক্তির মতন সব ধরনের রাইটস ভোগ করা। মানে ব্যক্তির মতো তুমি কোনো সিগনেচার করতে পারতেছো, আবার ব্যক্তির মতো মামলা করতে পারতেছো, ব্যক্তির মতন সুবিধা ভোগ করতে পারতেছো। এটাকে বলি আমরা কৃত্রিম ব্যক্তিসত্তা। সো দেখো, কৃত্রিম ব্যক্তিসত্তা কোম্পানি আইনের মাধ্যমে সৃষ্ট এমন এক সত্তা যা নিজের নামে লেনদেন ও মামলা করতে পারে। অর্থাৎ একজন ব্যক্তির মতোই নিজের নামে লেনদেন ও মামলা করতে পারে। এই কারণে একে বলা হয় কৃত্রিম ব্যক্তিসত্তা। সাধারণ সিলমোহর, এটা হচ্ছে সিগনেচারের অল্টারনেটিভ। ব্যক্তি যেমন সিগনেচার করে, কোম্পানি তেমন সিলমোহর দেয়। দেখো, কৃত্রিম ব্যক্তি হওয়া সত্ত্বেও স্বাক্ষরের বিকল্প। তাহলে স্বাক্ষরের বিকল্প কি? স্বাক্ষরের বিকল্প হচ্ছে সিলমোহর, সাধারণ সিলমোহর। স্বাক্ষরের বিকল্প সাধারণ সিলমোহর। চিরন্তন অস্তিত্ব, শেয়ার হোল্ডারদের মৃত্যু, দেউলিয়া হওয়ার ফলেও কোম্পানির অস্তিত্ব বিলীন হয় না। আচ্ছা, কোম্পানি তো একটা রেজিস্টার্ড প্রতিষ্ঠান, আর এটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি। কৃত্রিম ব্যক্তি কি কখনো মারা যায়? যায় না। সো কৃত্রিম ব্যক্তির যে পার্টনার, অংশীদার যারা থাকে, শেয়ার হোল্ডার, তারা যদি মারাও যায়, কৃত্রিম ব্যক্তি তো মারা যায় না। সো কোম্পানিও বিলীন হয় না। এই জন্য একে বলা হয় চিরন্তন অস্তিত্বের অধিকারী। এবার আমরা রাখি সদস্য সংখ্যা। আচ্ছা, কোম্পানি যদি প্রাইভেট হয় সেই ক্ষেত্রে আমার সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। খেয়াল করবে, প্রাইভেট কোম্পানি হলে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন। কিন্তু যদি এটা পাবলিক কোম্পানি হয় তখন সর্বনিম্ন সদস্য 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আচ্ছা, শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ বলতে কি বোঝায়? খেয়াল করবে, শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, পরিমাণ দ্বারা সীমাবদ্ধ নয়। আচ্ছা, মনে করো একটা কোম্পানি বাজারে 10,000 শেয়ার ইস্যু করেছে। এখন তুমি সেখান থেকে 100 টাকা মূল্যের 5টা শেয়ার কিনেছো। তাহলে তোমার দায় কত থাকবে? অর্থাৎ 100 টাকা মূল্যের তুমি 5টা শেয়ার কিনেছো, তাহলে তোমার দায়ের পরিমাণ হচ্ছে 500 টাকা। শেয়ার হস্তান্তরযোগ্য। আচ্ছা, পাবলিক লিমিটেড কোম্পানি সাধারণত শেয়ার হস্তান্তরযোগ্য হয়, অর্থাৎ সহজে শেয়ার বাজারে বিক্রি করা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে খুব সহজে শেয়ারের ক্রেতা পাওয়া যায়। তো বন্ড ডিবেঞ্চারের ক্ষেত্রে কিন্তু সহজে হস্তান্তরযোগ্য না। এবার আমরা দেখি দায়। শেয়ার হোল্ডারদের দায় সাধারণত তাদের কেনা শেয়ারের আংকিক মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকে। দেখো, এই যে আমরা বলেছিলাম শেয়ারের আংকিক মূল্য 100 টাকা মূল্যের আমরা 5টা শেয়ার যদি কিনি তাহলে আমাদের সর্বোচ্চ দায় কত? 500 টাকা। এখন কি আমাদের এক মালিকানা বা অংশীদারি ব্যবসার মধ্যে অসীম দায়ের জন্য দায়বদ্ধ করতে পারবে? পারবে না, কারণ আমার লিমিটই হচ্ছে আমার শেয়ারের আংকিক মূল্য দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ 100 টাকার আমি যদি 5টা শেয়ার কিনি আমার 500 টাকায় দায় সীমাবদ্ধ, 501 টাকা পর্যন্ত কখনো যাবে না। স্মারকলিপি কি? স্মারকলিপি এটা হচ্ছে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। তাহলে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? স্মারকলিপি বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। এটা কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান। তাহলে কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান কোনটা? স্মারকলিপি, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। পরিমেল নিয়মাবলী, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনার নিয়মাবলী। তাহলে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা কিসের মাধ্যমে হয়? আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বা পরিমেল নিয়মাবলীর মধ্যে। আর কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান কোনটা? সেটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বা স্মারকলিপি। এবার চলো দেখি কার্যারম্ভের অনুমতিপত্র। পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কিন্তু কার্যারম্ভের অনুমতিপত্র নিতে হয় না। পাবলিক লিমিটেড কোম্পানি যারা জনগণের কাছে শেয়ার বিক্রি করে তাদেরকে কাজ শুরু করার জন্য নিবন্ধকের কাছ থেকে, খেয়াল করবে, নিবন্ধকের কাছ থেকে তাদেরকে কার্যারম্ভের অনুমতিপত্র নিতে হয়। অর্থাৎ আমরা ব্যবসা শুরু করতে যাচ্ছি। বিবরণপত্র, বিবরণপত্র কি? প্রসপেক্টাস। বিবরণপত্রের ইংরেজি শব্দটা কি ভাইয়া? প্রসপেক্টাস। শেয়ার বিক্রির জন্য জনসাধারণকে আহ্বান জানানোর দলিল। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি যেহেতু শেয়ার বিক্রয়ের জন্য জনগণের কাছে আহ্বান জানায় যে আপনি শেয়ার কিনেন, এটা আমাদের কোম্পানি, এটা আমরা এই মূল্যে শেয়ার বাজারে ছাড়ছি, তো তখন হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে বিবরণপত্র বা প্রসপেক্টাস। সো এটা কোন কোম্পানি ইস্যু করে প্রসপেক্টাস? পাবলিক লিমিটেড কোম্পানি। কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু শেয়ার বিক্রয়ের জন্য পাবলিকের কাছে আহ্বান জানাইতে পারে না। ন্যূনতম চাঁদা। আচ্ছা, প্রসপেক্টাসে একটা চাঁদার পরিমাণ লেখা থাকে। মনে করো তোমার মোট ক্যাপিটাল যেটা তুমি বিবরণপত্রে লিখেছো তার যদি 60% না হয় তাহলে তুমি ব্যবসা শুরু করতে পারবে না। এটাকে বলা হয়েছে ন্যূনতম চাঁদা।
অর্থাৎ বিবরণপত্রে উল্লেখিত সেই পরিমাণ চাঁদা যেটা যদি সংগ্রহ না হয় তাহলে ব্যবসায় শুরু করা যায় না। পরিচালক হচ্ছে প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের সরাসরি ভোটে নির্বাচিত হয়। দেখো, কোম্পানির নীতি নির্ধারক যারা শেয়ার হোল্ডারদের দ্বারা সরাসরি ভোটিংয়ে নির্বাচিত হয়। তাহলে পরিচালক, কোম্পানির নির্বাচিত প্রার্থী কারা? পরিচালক মণ্ডলী। যাদের কারা নির্বাচন করেন? শেয়ার হোল্ডার বা কোম্পানির সদস্যরা। লভ্যাংশ কিভাবে বণ্টিত হয়? অর্জিত মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারের মাধ্যমে বন্টন করা হয়, অর্থাৎ বছরের শেষে অথবা হিসাবকালের শেষে যে মুনাফা অর্জন করা হয় তার যে অংশটা আমাদের শেয়ার হোল্ডারদের মাধ্যমে বন্টন করা হয় সেটাই হচ্ছে আমাদের লভ্যাংশ। চলো দেখি সাধারণ সভা এবং বিধিবদ্ধ সভা এই দুইটা জিনিস কি। সাধারণ সভা হচ্ছে বছরে অন্তত প্রত্যেকটা পাবলিক লিমিটেড কোম্পানিকে একবার যে সভা করা বাধ্যতামূলক, অর্থাৎ প্রত্যেক বছর একবার অন্তত এই সভাটা অনুষ্ঠিত করতে হবে। তাহলে সাধারণ সভা বছরে কয়বার অনুষ্ঠিত করা বাধ্যতামূলক? একবার। আচ্ছা, তোমরা কি তোমাদের আশেপাশে যারা শেয়ার হোল্ড করে, কোম্পানির শেয়ার কিনে, তাদের কি বলতে শোনো নাই যে জিএমএ যাবে, অ্যানুয়াল জিএমএ যাবে? অর্থাৎ ওই যে অ্যানুয়াল জিএম, জেনারেল মিটিং, দেখো জিএম, জেনারেল মিটিং, GENERAL MEETING, জেনারেল মিটিং বা সাধারণ সভা, এটা বছরে একবার অনুষ্ঠিত হয়। অ্যানুয়াল জেনারেল মিটিংও এটাকে বলা হয়, এজিএম বলা হয়, অর্থাৎ অ্যানুয়াল বলতে আমরা কি বুঝি? বছরে একবার। সো এটা হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং বা এজিএম। আর বিধিবদ্ধ সভা পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনের 6 মাসের মাধ্যমে প্রথম যে সভা ডাকে, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনের 6 মাস অথবা 180 দিন। এটা হচ্ছে কোশ্চেনে মিক্স আপ থাকে, অনেক ক্ষেত্রে 6 মাসটা থাকে না, 180 দিন লেখা থাকে। সো খেয়াল করবে, পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনের 6 মাস বা 180 দিনের মধ্যে প্রথম যে সভা ডাকে সেটাকে বলা হচ্ছে আমার বিধিবদ্ধ সভা। এটা কিন্তু একবারই অনুষ্ঠিত হয়। আর এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং সেটা কিন্তু প্রত্যেক বছরে অনুষ্ঠিত হয়, প্রত্যেক বছরে একবার। কয়বার? একবার। বিহিত সীমাবদ্ধতা, কোম্পানি তার স্মারকলিপিতে বর্ণিত ক্ষমতার বাইরে কোনো কাজ করতে পারে না। অর্থাৎ আমার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বা স্মারকলিপিতে আমার কোম্পানির যে যে কার্যক্রম লেখা থাকে তার বাইরে আমি কিছু করতে পারবো না। কেমন? মনে করো আমি গোল্ডের বিজনেস করার জন্য আমি হচ্ছে একটা কোম্পানি দিয়েছি এবং আমার শেয়ার ইস্যু করেছে হচ্ছে আমি গোল্ডের বিজনেস করব। আমার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে সেটাই লেখা আছে যে আমার ক্রাইটেরিয়া হচ্ছে আমি গোল্ডের বিজনেস করব। এখন আমি দেখতে পাচ্ছি যে আমি যদি রড সিমেন্টের বিজনেস করি আমি বেশি প্রফিটেবল হতে পারতেছি, রডের প্রাইস অনেক হাইক করছে। এখন আমি চাইলে আয়রনের ব্যবসায় যাইতে পারবো? পারবো না। কেননা আমার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে আমাকে লিমিট করে দেওয়া আছে যে আমি গোল্ডের বাইরে যাইতে পারবো না। অর্থাৎ আমার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে যে লিমিট করে দেওয়া হয় সেটাকে বলি আমরা বিহিত সীমাবদ্ধতা, ব্যবসায়ের যে স্কোপের লিমিট করে দেওয়া সেটা। মূলধন, ছোট শেয়ারের অংশ আছে। মূলধন কি? ছোট ছোট সমান এককে বিভক্ত করা হয় যাকে শেয়ার বলে। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেই হোক, কোম্পানি বলতে শেয়ারের মাধ্যমে সে মূলধন সংগ্রহ করে। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার সংখ্যা সাধারণত বড় বড় হয় যেহেতু তার সদস্য সংখ্যাও লিমিট থাকে। আর পাবলিক লিমিটেড ক্ষেত্রে সেক্ষেত্রে আঙ্কিক মূল্যটা কম হয় যাতে পাবলিক সহজে সেটা কিনতে পারে। বিবর্তন, সপ্তদশ শতাব্দীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, তোমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনছো না? 200 বছর আমাদের শাসন করে গেছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরেই কিন্তু আমাদের এই ব্যবসায়ের বিবর্তন, অর্থাৎ আধুনিক কোম্পানির যাত্রা কিন্তু তারাই শুরু করে। অর্থাৎ তারা আমাদের ডমিনেট করে গেছে, কিন্তু এই আধুনিক কোম্পানির যাত্রাও কিন্তু তারাই শুরু করে গেছে। শুরুতে হচ্ছে 1844 সালের কোম্পানি আইন বলবৎ ছিল, পরবর্তীতে এখন হচ্ছে বাংলাদেশে 1994 সালের কোম্পানি আইন এখনো বলবৎ আছে। সো এই ছিল আমাদের অ্যান্টিবায়োটিক্স। চলো দেখি প্রিভিয়াস ইয়ারে আমাদের এই অধ্যায় থেকে কি কোশ্চেন আসছে। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? দেখো খেয়াল করে, প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেডের আমরা কিন্তু শেয়ারের সদস্য সংখ্যা কত দেখছি? 2 থেকে 50, সর্বনিম্ন 2, সর্বোচ্চ 50। তাহলে আমাদের এখানে চেয়েছে সর্বোচ্চ সদস্য কত? 50 জন। কোথায় আছে? আমাদের গ নাম্বারে আছে সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন। যদি সর্বনিম্ন বলতো তাহলে কয়জন হইতো? 2 জন। সো আমাদের এই অধ্যায়ে যখন আমাদের শীটটা খুলবে দেখতে পাবো আমাদের 15টা এমসিকিউ দেওয়া আছে, প্রত্যেকটার নিচে আমরা ইনফরমেটিভ ব্যাখ্যা দিয়েছি। ইনফরমেটিভ কেন বলছি? কারণ আমরা হচ্ছে এক্সট্রা ইনফরমেশনও ব্যাখ্যা অ্যাড করেছি। সো ওইগুলো যদি আমরা সলভ করি এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক আমরা ইজিলি সলভ করতে পারবো। সো দ্যাটস অল ফর দিস ক্লাস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।